প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই চাওয়া সরকারের। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না, মন্তব্য তথ্যমন্ত্রীর। সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষেই অনড় বিরোধী দল। সীমান্ত হত্যা পুশিন ইস্যুতে সংসদে কথা বলতে না দেওয়ার অভিযোগ। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছেন, জানালেন তথ্য উপদেষ্টা। দেশ বিকিয়ে কারোর সাথে সম্পর্ক নয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। দায়িত্বের চাপ, প্রচুর সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণ নিয়ে নতুন সরকার কাজ শুরু করেছে। এ সময় বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই বিএনপি সরকারের চাওয়া। নিয়াজ মাকতুমের প্রতিবেদন। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসন শেষে দেশে ফিরলেও বিএনপি বিটের সাংবাদিকদের সাথে সরাসরি মত বিনিময় হয়নি প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দেশ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটা তার সরকারের প্রত্যাশা। বিএনপি সরকার বারে বারে প্রমাণ করার চেষ্টা করেছে, যতবারই দেশ পরিচালনা করেছে, যে আপনাদের সাথে, সংবাদ মাধ্যমের সাথে আমাদের কোনো রকম শত্রুতা নেই। আমরা সামনে যেতে চাই, আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই। কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ। আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন। দায়িত্বের চাপ, সমস্যা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে নতুন সরকার কাজ শুরু করেছে। ৩০ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে আমরা যাত্রা শুরু করেছে এই সরকার। শুরুতেই পরের দিন থেকে রোজা শুরু হয়েছে, স্বাভাবিক চেষ্টা করতে হয়েছে পুরো রোজাটাকে ম্যানেজ করা। তারপরে রোজা শেষ না হতে হতেই মধ্যপ্রাচ্য ইস্যুটা এসে গেল, যেটা যেন পুরো বিশ্বই কম বেশি সাফার করেছে। তাহলে আপনি ১০০ দিনের হিসাব মোটামুটি পেয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে, যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, এই রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, এমন প্রশ্নের জবাবও দেন বিএনপি চেয়ারম্যান। অনেকদিন একটা দেশে ছিলাম তো আমি, অনেকদিন তো একটা দেশে ছিলাম আমি। এর আগে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ৭,০০৩,৩৬,০০,০০০ টাকা ব্যয় ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী সভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন এবং 2টি সংশোধিত প্রকল্প রয়েছে। একনেক সভা শেষে দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, দুর্নীতি, অনিয়ম যারা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আগের সরকারের আমলে দুর্নীতির সাথে অপচয়ও হয়েছে, তাই চলমান প্রকল্পগুলি বিচার বিশ্লেষণ করে নতুন করে চালু করা হবে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। যে নির্বাচনী ইস্তেহার আছে তার সাথে এটাকে অ্যালাইন করা এবং সেগুলোর অধীনে যে এগুলোকে এক একটা কর্মসূচিতে পরিণত করা, সেই কর্মসূচির অধীনে একটা একগুচ্ছ প্রকল্প আকারে সেগুলোকে হাজির করা, যাতে করে আমরা শেষ পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য সবচেয়ে বেশি অর্জন করতে পারি, আউটকামটা।
দীর্ঘ ২১ বছর পর আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সিলেট নেমে সড়ক পথে যাবেন, প্রথমে শ্রীমঙ্গল এবং পরে মৌলভীবাজারে। ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, বক্তব্য রাখবেন সুধী সমাবেশে। তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি গোটা জেলা জুড়ে। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়দ শাহিনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে বিমানে সিলেটে নামবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সড়ক পথে যাবেন মৌলভীবাজার। ১৫২ জনকে ফ্যামিলি কার্ড দেবেন চায়ের জনপদ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে। পরে কার্ড দেবেন মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুল মাঠেও। এরপর যোগ দেবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর কাছে শমশেরনগর বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ বেশ কিছু দাবিনামা প্রস্তুত। আমাদের প্রাণের দাবি মৌলভীবাজারবাসীর 6 লাইন মিরপুর থেকে মৌলভীবাজার ভায়া শেরপুর রাস্তা। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে একটা মেডিকেল কলেজ, ওনার আসার মাধ্যমে ইনশাল্লাহ মেডিকেল কলেজ হবে। ওনার কাছে দাবি যাতে মৌলভীবাজারে একটি পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ট্রেন লাইনটি ডাবল লাইনে উন্নীত করা এবং এখানে আরও অতিরিক্ত 2 জোড়া ট্রেন সরবরাহ করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখি মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে। আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রী আমাদের এখানে 4 মাস ক্ষমতা আসার পরে আমাদের মৌলভীবাজারে আসছেন, যে এটা তো অত্যন্ত অভূতপূর্ব। বিএনপি সরকারের অ্যাকচুয়াল সরকারের কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে আগামী আর্থিক বছর থেকে, যেটা 1 জুলাই থেকে শুরু হবে। আমার এই এলাকার মানুষ, শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ আনন্দের বন্যায় বাসতেছে। তো উনাকে এক নজর দেখবে, উনার কথা সামনাসামনি থেকে শুনবে, উনারে সম্বর্ধনা দিবে। ঝড় বৃষ্টি হোক, যা কিছু হোক, এই মাঠে আমাদের সকল দর্শকবৃন্দ, সকল জাতিগোষ্ঠী আসবেন। প্রধানমন্ত্রীকে বরণে স্থানীয় প্রশাসনের প্রস্তুতিও ব্যাপক। আমি আশা করি 17 তারিখ যে কার্ড বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক লোক সমাগম হবে তারেক রহমানকে দেখার জন্য। এমন প্রস্তুতির মাঝেও বৃষ্টিপাতের কারণে রয়েছে কিছুটা অস্বস্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসাথে যায় না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বিএনপি যতবার সরকারে এসেছে সে সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিল বেশি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন গঠন করা গেলে সেটা হবে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। 16 জন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে, সাংবাদিক নির্যাতিত হয়েছে, সেই চিত্র তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। এতে দারুণভাবে রুষ্ট শেখ মুজিবুর রহমান পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেন। আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন তথ্যমন্ত্রী। এক্ষেত্রে গণমাধ্যমের মালিকদের ভূমিকা কি হওয়া উচিত সেটাও উল্লেখ করেন। যেই গণমাধ্যম সিটিজেন জার্নালিজম, সেই গণমাধ্যমের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো একভাবে, কিন্তু যেই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করবে তাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। একটা যে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা, কর্মচারী, নিয়োগকৃত ব্যক্তিদের যে নিরাপত্তা মর্যাদা দেয়, সেটা সে দেয় কি দেয় না, এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না, আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল, যে দলের মধ্যে সাংবাদিক বলুন বা অন্যান্য পেশাজীবীরা আছেন তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন, কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল, এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি।
আমি নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন, বিএনপি যখনই সরকারে এসছে সাংবাদিক দলন বা নির্যাতন কিন্তু সবচেয়ে কম হয়েছে। আপনি এটা খুব বেশি খুঁজে পাবেন না। এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, রাজনৈতিক কোনো বিষয়ে বর্তমান সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ করেনি। গণমাধ্যমের বিরোধিতা নয়, টিম ওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। বাস্তবতা হচ্ছে অনেক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছে যেটার মালিক কিন্তু আজকে সরকারের পার্ট না। অনেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মালিকরা আছেন যারা বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন বা অনেক সময় মন্ত্রীও ছিলেন। কাজে সেই সব ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা যদি সরকারের ভালো দিক, ভালো কথা উল্লেখ করেন, তুলে ধরেন, সেটাই হবে সাহসী সাংবাদিকতা বলে আমি মনে করি। শুধু সরকারের সমালোচনা নয়, সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। আমরা সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বাজেট ভূমিকা রাখবে বলে সংসদে জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় তারা এই কথা জানান। তারা বলেন, সরকারের বিভিন্ন পরিকল্পনায় ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন ও সাধারণ মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন ঘটবে নতুন বাজেটে। সমাজের সব স্তরের মানুষের প্রয়োজন বাজেটে প্রতিফলিত হয়েছে বলেও দাবি করেন সরকারি দলের সংসদ সদস্যরা। অন্যদিকে বাজেটের সমালোচনা করে বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রার কারণে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। বিশাল ঘাটতি বাজেটে ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতা বাড়বে, যা অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করবে বলেও মত তাদের। এর আগে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। আগামী 1 বছরের মধ্যে সব স্থানীয় সরকার কাঠামোতে নির্বাচন শেষ করার পরিকল্পনার কথাও জানান তিনি। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সংবিধান সংশোধন কমিটি নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষেই অনড় বিরোধী দল। এই দাবি আদায়ে কোনো ছাড় দেবে না তারা। সংসদ বিটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও পশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনা করতে চাইলেও বাধা দিচ্ছে সরকারি দল। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে সংসদের বিরোধী দল। এতে অংশ নেন বিরোধী দলীয় উপনেতা, চিফ হুইপ সহ অন্যান্য সংসদ সদস্যরা। কোনো কার্যকর বিরোধী দল ছিল না। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদ ব্যতীত সংবিধান সংশোধন কমিটি চায় না তারা। আমাদের দাবি ছিল সংবিধান সংস্কার, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখব বিবেচনা। সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনার জন্য নোটিশ দিলে তা প্রত্যাহারের জন্য বিরোধী দলকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। আরেকটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন এই সমস্যা, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। জুন জুলাইতে অর্থ বছর না করে জানুয়ারি টু ডিসেম্বর করার দাবিও জানান বিরোধী দলীয় নেতা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক নারী আর জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফকে পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।
গতরাত 11:15টার দিকে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের রোকনপুর বিওপির সীমান্ত পিলারের বিপরীতে বিএসএফ সদস্যরা নৌকায় ওই নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। বিজিবির টহল দল তাৎক্ষণিক পদক্ষেপে তা ব্যর্থ করে দেয়। পরে বিএসএফ ওই নারীকে ভারতের ভেতরে শূন্যরেখায় নিয়ে যায়। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, তারা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টার অভিযোগ উঠেছে। জেলার ঝাউডাঙ্গা বিওপির অধীনস্থ সীমান্তের মেইন পিলার সংলগ্ন মধ্যেরচর এলাকায় সোমবার সন্ধ্যায় ঘটনা ঘটে। বর্তমানে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছে। এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রেখে হয়রানির প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে কোনো দেশের সাথে সম্পর্ক রাখবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দিল্লি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের বাংলাদেশে ফিরে আসা নিয়ে বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। দেশে ফিরে সচিবালয়ে মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে খোলাসা করেন তথ্য উপদেষ্টা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষায় রাখা হয়। ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট IOR এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন জাহিদুর রহমান। শুরুতে ভারতে প্রবেশের অনুমতি না দিলেও উপদেষ্টা জাহিদুর রহমান দিল্লি সফরের বিষয়টি অন্তত 2 দিন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল বাংলাদেশ। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে ঢাকায় ফিরে আসেন। আমার তো মনে হয়েছে আমি 2 ঘন্টা বসে আছি, আমাকে তো একটু কারণ বলা দরকার। আমার জানা দরকার ছিল যে আমি কেন আসলে অপেক্ষা করতে হবে, অথবা এগেইন আমি খুব সাধারণ জীবন যাপন করি, আমি কোথায় বসেছি, কি খাই, কি পড়ি, আমি খুব বদার্ড না। কিন্তু যখন আমি একটা স্টেটের পজিশন নিয়ে গেছি, আমাকে অপেক্ষা করতে হলেও কোথায় অপেক্ষা করতে দেয়া হবে, কারণ তারা একটা পর্যায়ে আমাকে অন্য একটা বেটার জায়গায় নিতে চেয়েছিলেন। তো আমি যাইনি এবং আমি বললাম, আপনার যদি মনে হয় যে এটাই সঠিক জায়গা, আমি এখানে আছি। আমরা তো পুরো টিম প্রত্যাহার করার কথা বলতে পারতাম, আমরা সেই আলোচনা চাইনি। আমরা চেয়েছি তারা এটা করুক। এটা আমার সাথে হচ্ছে, আমি অতটুকু মানে ইটস আ প্রটেস্ট, এবং আমরা এই বার্তাও দিতে চেয়েছি যে আমরা সিচুয়েশনটাকে অনেক বেশি খারাপ করার চেষ্টা করছি না। আমরা যতটুকু করেছি লিস্ট অতটুকু হচ্ছে আমাদের ডিগনিটির প্রশ্ন, ওই ডিগনিটি এই রাষ্ট্র রক্ষা করবে। ভারত এই ঘটনায় সতর্ক হবে জানিয়ে জাহিদুর রহমান বলেন, ঘটনাটি 2 দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। ফিরে আসার উদ্দেশ্য পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক এমনটা নয় বলেও মনে করেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রের সাথে, কোনো রাষ্ট্র, আই রিপিট, এটা শুধু ইন্ডিয়া না, কোনো রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। প্রত্যেক রাষ্ট্রকে এটা মনে রাখতে হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে জনগণের ব্রুট মেজরিটির একটা সরকার আছে। মানে সার্বভৌম রাষ্ট্র হলেও শেখ হাসিনা সরকারের সাথে একভাবে ডিল করা যেত, ব্যক্তির সাথে না, আসলে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের জনগণের সাথে রিলেশন করতে হবে। এটাই আমরা চাই। কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেওয়া, এই নীতিতে সরকার কোনো দেশের সাথে সম্পর্কে যাবে না বলেও জানান জাহিদুর রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার এই চিঠি দেওয়া হয়েছে বলে জানান তদন্ত সংশ্লিষ্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। বলেন, অনুরোধপত্র তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে বেনজির আহমেদের তথ্য নিতে দুপুরে এনসিবির 2 সদস্যের একটি টিম দুর্নীতি দমন কমিশনে যায়। গেল 12 জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতারের পর বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করছে দুদক। বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতি সহ 6টি দুর্নীতির মামলা রয়েছে। সাবেক এই আইজিপির বিরুদ্ধে এরই মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। লালমনিরহাটের আদিতমারিতে একটি ভুট্টা ক্ষেত থেকে
প্রথম শ্রেণী পড়ুয়া শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তদন্তে শিশুটির চাচা বিধানকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্তের পর ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। অভিযুক্তকে থানায় নেয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের পথরোধ এবং তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টার পাশাপাশি অভিযুক্তের বাড়িতে আগুন দেয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে ভাঙচুরও চালায় বিক্ষুব্ধ জনতা। এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অপরাধে এই ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছে প্রশাসন। অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে তার বাসার পাশে ভুট্টা খেতে। সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিলপিল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল রায় ঘোষণা করা হবে। দুপুরে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহমুদুল আলম চৌধুরী মারুফ জানান, 9 জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সোমবার ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামিদের পরীক্ষা করা হয়। আজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। গত 21 মে মহানগরীর বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ হয়। রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। দুপুর 2টার দিকে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনের 7 তলার এক বাসা থেকে উদ্ধার করা হয় মরদেহটি। 24 বছর বয়সী ওই তরুণীর নাম জেনি খান। গত এপ্রিলে মুন্না নামে এক যুবকের সাথে স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন। গত রবিবার মুন্না বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, বাসা থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক পুলিশে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে বাসাটির বেডরুম থেকে জেনের মরদেহ উদ্ধার করে। বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে মার্কিন সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর বাংলাদেশের আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি আজ জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকে আয়নাঘর, গুম, খুন, বিরোধী মতের দমন পীড়নের কারণে মানুষের মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ হয়ে যায়। সাক্ষাতে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে IRI এর পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানের বাংলাদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম স্পিকারকে অবহিত করেন জন ফ্লুহার্টি। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তবে হাসপাতালটির মগবাজার শাখা ছাড়া অন্যান্য শাখা চলমান থাকবে। সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি, সেখানে শিশুদের কান্নার প্রতি চিকিৎসক ও নার্সদের যথাযথ সাড়া মেলেনি এবং অল্প সময়ের ব্যবধানে 6 নবজাতকের মৃত্যু হয়েছে, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহিতার সংকট রয়েছে তা দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না।
6 শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এই দায়িত্ব অধ্যাপক জামালুন্নেসার ওপর ন্যস্ত করেছে পরিচালনা পর্ষদ। মঙ্গলবার আদ্দিন ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য। এতে বলা হয়েছে, সম্প্রতি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। এর মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্ব অবহেলায় অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে সেবা গ্রহণকারী নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। একই সাথে শিক্ষা ও সংস্কার ও বৈশ্বিক দক্ষতা উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগও বাড়াচ্ছে কেমব্রিজ। শিক্ষা খাতের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও প্রাতিষ্ঠানিক ও বিস্তৃত রূপ দিতে প্রতিষ্ঠানটি এখন থেকে স্থানীয় পর্যায়ে সরাসরি কার্যক্রম পরিচালনা করবে। সোমবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আনুষ্ঠানিক এই কার্যক্রম উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন এই কাঠামো কেমব্রিজকে বাংলাদেশের শিক্ষা খাতের বিভিন্ন অংশীজনের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ করে দেবে। স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান এবং শিল্প খাতের সাথে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও স্থানীয় বাস্তবতা ভিত্তিক সহায়তা ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশে কেমব্রিজের যাত্রা শুরু হয়েছিল 1951 সালে। বর্তমানে দেশের 123টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা কাঠামোর সাথে যুক্ত রয়েছে। আমাদের রিসার্চে আরো অনেক বেশি গুরুত্ব দিতে হবে। পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাইরে আপনার পাবলিক প্রাইভেট কোলাবোরেশন সব জায়গায়, এবং এই জায়গাগুলোতে বিশ্বের সমাদৃত যে একাডেমিক জার্নাল বা প্রেসগুলো আছে তার ভিতরে সবচেয়ে উচ্চ মানের যে 5-7টা আমরা ধরি, তার ভিতরে কেমব্রিজ প্রেস আছে। সো আমরা আশা করবো আগামী দিনগুলোতে Cambridge Press will also play a key role in publishing high-end research that is produced in Bangladesh. দ্রুত সময়ের মধ্যে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ বোর্ড গঠন সহ 7 দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। স্মারকলিপি জমা দেওয়ার আগে মঙ্গলবার সকালে রাজধানীর দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশে আন্দোলনকারীরা বলেন, বিগত আওয়ামী লীগ আমলে যাদের শেয়ার জোর করে নেওয়া হয়েছিল তাদের ফিরিয়ে দিতে হবে। এস আলম সহ ব্যাংক লুটেরাদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় আন্দোলনকারীরা। তারা বলেন, ইসলামী ব্যাংকগুলোতে আতঙ্ক সৃষ্টি বন্ধের সাথে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া থেকে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের বিরত থাকতে হবে। এছাড়া টাস্কফোর্স গঠন করে পাচারকৃত অর্থ ফেরত এনে ইসলামী ব্যাংকের দায় মেটাতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে বলেও জানান তারা। এবারে রয়েছে আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক অভিযান চালিয়ে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। দীর্ঘদিন ধরে নামজারি নথি আটকে রেখে সেবা প্রার্থীদের হয়রানির অভিযোগে 2 ভূমি কর্মকর্তাকে শোকজ করেন তিনি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে সাতক্ষীরার তালায়। বিকালে উপজেলার মাগুরা ইউনিয়নে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় ও অন্যরা। রাজধানীর মিরপুরে উদ্বোধন হয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড দোহরা লাইফস্টাইলের শোরুম। বিকালে একটি কমপ্লেক্সে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও বারিশা হক। ব্র্যান্ডটি গ্রাহকদের জন্য মানসম্মত সুগন্ধি ও লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করবে বলে আয়োজকরা জানান। শরিয়াহ ভিত্তিক মোবাইল আর্থিক সেবা নগদ ইসলামিক এর বিশেষ ক্যাম্পেইনে ওমরা প্যাকেজ জয়ী 5 গ্রাহক পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন। এর আগে ওই 5 জন বিজয়ীর ওমরা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করার পর নগদ কার্যালয়ে তাদের হাতে ওমরা পালনের যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এই সময় বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ বলেন, গ্রাহকদের জীবনের অন্যতম স্বপ্ন পূরণের অংশীদার হতে পারা নগদের জন্য গৌরবের। দেখে আসলে খুবই বাংলা ভিশন নিউজ ডেস্ক। যে আমার খুব আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই চাওয়া সরকারের।
আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না বললেন স্থানীয় সরকার মন্ত্রী। রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না, মন্তব্য তথ্যমন্ত্রীর। সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষেই অনড় বিরোধী দল। সীমান্ত হত্যা পুশিন ইস্যুতে সংসদে কথা বলতে না দেওয়ার অভিযোগ। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছেন, জানালেন তথ্য উপদেষ্টা। দেশ বিকিয়ে কারোর সাথে সম্পর্ক নয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।